শুধুমাত্র বাবা মাকে খুশি করার জন্য তোমাকে বিয়ে করেছি। তোমার ভরণ পোষণের সকল দায়িত্ব পালন করব, শুধু ভালোবাসা দিতে পারবো না। বিয়ের প্রথম রাতে স্বামীর মুখে এমন কথা শুনেও কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না ফাইজা। বিয়েটা হয়েছে পারিবারিক ভাবেই, তাহলে স্বামীর মুখে এমন কথা কেন? মনে প্রশ্ন থাকলেও মুখে কোনো কথাই বলল না সে। চুপচাপ মাথা নিচু করে বসে রইল। অপরদিকে একদৃষ্টিতে নিজের নববধূর দিকে তাকিয়ে আছে মাহির আইমান চৌধুরী। মাথায় এক হাত ঘোমটা দিয়ে জড়সড় হয়ে বসে আছে মেয়েটা। মাহির বোঝার চেষ্টা করছে তার মনোভাব। বাসর রাতে স্বামীর এমন কথা শুনেও মেয়েটা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। আশ্চর্য, মাহির তো ভেবেছিল মেয়েটা ঝগড়াঝাটি কান্নাকাটি করবে এসব শুনে, কিন্তু সে এরকম কিছুই করছে না। মাহির এবার অধৈর্য হয়ে বলল, কি ব্যাপার, কিছু বলছো না যে? এবারও ফাইজা চুপ। মাহির তা দেখে বিরক্ত হলো। সে আবার বলে উঠল, এই যে হ্যালো, তোমার সাথে কথা বলছি, কথার কোনো উত্তর দিচ্ছ না কেন? নাকি কথা বলতে পারো না? ফাইজা এবার ঘোমটাটা সরিয়ে মাহিরের দিকে তাকালো। লোকটা বেশ লম্বা, গায়ের রং শ্যামলা, মুখের কাটিং বেশ সুন্দর, মুখে খোঁচা খোঁচা দাড়ি, এক কথায় সুদর্শনই বলা চলে তাকে। বিয়ের আগে লোকটার সাথে কথাবার্তা, দেখা সাক্ষাৎ কিছুই হয়নি ফাইজার। পারিবারিকভাবেই সবকিছু ঠিকঠাক হয়েছে। ফাইজাকে যেদিন দেখতে আসে মাহিরের বাড়ির লোকজন, সেদিন মাহির আসেনি। ফাইজার বাবা অবশ্য পরে তাকে মাহিরের ফোন নাম্বার, ছবি সবই দিয়েছিল। ফাইজা সেই ছবি দেখেনি। ফোনে কথা বলার আগ্রহও তার মধ্যে কখনো জাগেনি। মাহিরও তার সাথে কোনোদিন যোগাযোগ করেনি। আজই প্রথম দেখেছে ফাইজা তাকে। মাহির তাকে দেখেছে কিনা সে জানে না। তাকে তাকিয়ে থাকতে দেখে মাহির বলে ওঠে, এভাবে তাকিয়ে আছো কেন, কথা বলতে পারো না? কি বলবো, শান্ত কণ্ঠে প্রশ্নটা করলো ফাইজা। মাহির বলল, তোমাকে বিয়ে করেছি এক প্রকার জুলুমের শিকার হয়ে, তাই তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আপনি যদি আমাকে স্ত্রীর অধিকার না দিতে চান, তাহলে আমি সেটা জোর করে আদায় করব না, কারণ সেখানে কোনো ভালোবাসা থাকবে না। মাহির বেশ অবাক হলো তার কথায়। স্বামীর মুখে এ ধরনের কথা শুনেও মেয়েটা এমন নির্লিপ্ত। তাহলে কি শুধু মাহিরের টাকা পয়সা, সহায় সম্পত্তি দেখে বিয়ে করেছে মেয়েটা তাকে? তাই স্বামীর ভালোবাসা না পেলেও তার কিছু যায় আসে না? যাই হোক, এসব নিয়ে মাহিরের মাথা ব্যথা নেই। তাই সে বলল, ঠিক আছে, তোমার যেহেতু কোনো প্রবলেম নেই তাহলে তো ভালোই হলো, কিন্তু মা বাবার সামনে এমনভাবে চলবে যেন আমাদের মধ্যে কি কথা হয়েছে তারা বুঝতে না পারে। আচ্ছা। মেয়েটার এমন গা ছাড়া ভাব দেখে মাহির অবাক হচ্ছে ভীষণ, তবে সেটা বাইরে প্রকাশ করছে না। সে শেরওয়ানিটা গা থেকে খুলতে খুলতে বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। কোথায় ঘুমাবো? ফাইজার প্রশ্ন শুনে মাহির ভ্রু কুঁচকে তাকালো। তারপর জিজ্ঞেস করলো, কোথায় ঘুমাবে মানে আপনি তো বললেন আপনি আমাকে নিজের স্ত্রীর মতো ট্রিট করবেন না, একসাথে বেড শেয়ার করবেন কিনা, সেটাই জিজ্ঞেস করলাম। মাহির এতক্ষণে ফাইজার প্রশ্নের মানে বুঝতে পারলো, তবে সে নিজের গাম্ভীর্য ভাবটা বজায় রেখেই বলল, ঘরে একটাই বেড, আর সিনেমার নায়কদের মতো তোমার জন্য বিছানা ছেড়ে দিয়ে আমি সোফায় কিংবা কাউচে ঘুমাতে পারবো না। তুমি আমার বিছানাতেই ঘুমাবে, কিন্তু আমাদের মধ্যে যথেষ্ট দূরত্ব বজায় থাকবে। আই হোপ তুমি বুঝতে পেরেছো। জি, বুঝতে পেরেছি। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। ঘুমের ঘুরে ভুলবশত তোমার কাছাকাছি চলে গেলে আমাকে সতর্ক করবে। আচ্ছা। দুজনে আর কোনো কথা বাড়ালো না। মাহির শেরওয়ানি খুলে একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ফাইজা শুয়ে পড়েছে। মাহির দুজনের মাঝখানে একটা কোলবালিশ রেখে নিজেও শুয়ে পড়ল। দুজন দুজনের দিকে পিঠ ফিরিয়ে শুয়ে আছে। একই ঘরে, একই বিছানায় দুজন মানুষ, অথচ তারা যেন দুজন দুজনের থেকে অসীম দূরত্বে অবস্থান করছে। ফাইজা একদৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে আছে। ভেতরের সুপ্ত ক্ষতগুলো ভীষণভাবে পীড়া দিচ্ছে। ইচ্ছে করছে চিৎকার করে করে কাঁদতে। ফাইজা সেটা করলো না, কিন্তু চোখের অশ্রু যে বড্ড নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে, আজ কোনো বাধা মানছে না। নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে সে। মাহির চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম আসছে না। তাই ফোনটা হাতে নিয়ে স্ক্রল করতে শুরু করলো সে, অথচ বুঝতেও পারলো না তার সদ্য বিবাহিত স্ত্রীর মনের মধ্যে ঠিক কি পরিমাণ কষ্ট জমিয়ে রেখেছে। বাসর ঘরের বাইরে দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে আরমান আর দিশা। তাদের সাথে আরো তিনজন আছে, রোহিত, ঈশা আর ঈশান। আরমান আর দিশা খুবই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করছে মাহির আর ফাইজা কি কথা বলছে, কিন্তু দুঃখের বিষয় হলো তারা ঠিকমতো কিছু শুনতে পারছে না। এতক্ষণ মাহিরের গলার আওয়াজে আবছা আবছা শোনা যাচ্ছিল, কিন্তু কিছু বোঝেনি তারা। আর এখন তো সব একদম চুপ, কোনো শব্দই নেই ভেতরে। রোহিত ঈশাকে একটু টোকা দিয়ে ফিসফিস করে বলল, তারা এখন তো সব একদম চুপ, কোনো শব্দই নেই ভেতরে। রোহিত দিশাকে একটু টোকা দিয়ে ফিসফিস করে বলল, দিশা আপু, কিছু শুনতে পারছো? দিশা চোখ মুখ কুচকে উত্তর দিল, না বাল, কিছুই তো শুনছি না। এতক্ষণ তাও বোঝা যাচ্ছিল যে কথা বলছে, এখন একদমই সাইলেন্ট। ঈশান তখন ফিসফিস করে বলে উঠলো, আমি তোদের বলেছিলাম না ওর নাম দিশা আর ওর কান ঠসা, এই জন্যই তো আমি ওখানে দাঁড়াতে চাইলাম, কিন্তু তোরা তো আমার কথা শুনলি না। দিশা কটমট করে তাকালো ঈশানের দিকে, তারপর চিবিয়ে চিবিয়ে বলল, একদম বাজে কথা বলবি না ঈশান, আমি না হয় কানে কম শুনি, তো আরমান ভাইকে জিজ্ঞেস করো
তিনি কিছু শুনতে পাচ্ছেন কিনা। আরমান একটা হতাশার শ্বাস ফেলে বলল, গাইস কিছুই শোনা যাচ্ছে না, আমার মনে হয় এখানে দাঁড়িয়ে থাকা অর্থহীন, চল চলে যাই। ঈশান মুখটা গোমড়া করে বলল, বাসর রাতে এভাবে নিরাপত্তা পালন করার মানে কি? তিশা এবার চোখের চশমাটা ঠিক করতে করতে বলল, আমি তোমাদের আগেই বলেছিলাম ওসব কাজ করা ঠিক না, ভাইয়া ভাবির প্রাইভেসিতে ইন্টারফেয়ার করছি আমরা, এটা তো রীতিমতো একটা ক্রাইম। ঈশান অসহায় চোখে তাকিয়ে বলল, বইন দয়া করে তুই এখানে আর জ্ঞান দেওয়া শুরু করিস না। আমি তো ঠিক কথা আর কিছু বলতে পারলো না তিশা। তখনই দরজাটা খুলে গেল, হুড়মুড় করে পাঁচজনই ঘরের ভিতরে ঢুকে পড়ে গেল। আচমকা এমন হওয়াতে মাহিরও টাল সামলাতে না পেরে উল্টে পড়লো। সবাই হতবাক হয়ে গেছে, মাহির ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ওদের দিকে, সবাই একে অপরের দিকে তাকাচ্ছে আর ফাঁকা ঢোক গিলছে। মাহির দাঁত কিরমির করে জিজ্ঞেস করলো, এটা কি হলো? মাহিরের প্রশ্নে সবাই একে অপরের মুখ চাওয়াচাই করছে। এর মধ্যে ফাইজাও বিছানা থেকে উঠে এসেছে, সেও অবাক হয়েছে। মাহির আবার প্রশ্ন করলো, কি করছিলে তোরা দরজার সামনে? রুহি আমতা আমতা করে বলল, ভাইয়া ওই আসলে আসলে কি? বড় ভাইয়ের বাসর ঘরে কান পাচ্ছিস, লজ্জা করে না তোদের? সবাই মাথা নিচু করে আছে। মাহির উঠে দাঁড়ালো, তারপর গম্ভীর হয়ে বলল, ওঠ সবাই। মাহিরের এক কথায় সবাই উঠে দাঁড়ালো। মাহির এবার আরমানের উদ্দেশ্যে বলল, আরমান ওরা না হয় ছেলে মানুষ, কিন্তু তুই তো বড়, জ্ঞান বুদ্ধি কোথায় বেঁচে খেয়েছিস? আরমান মাথা নিচু করে জবাব দিল, সরি মাহির ভাই। মাহির এবার ধমকের সুরে বলল, এক্ষুনি সব কয়টা এখান থেকে বিদায় হবি, নয়তো সবগুলোকে একধারে পিটাতে লাগবো। মাহিরের কথা শেষ হতেই সবাই হুড়মুড় করে বাইরে বের হয়ে গেল। ফাইজা এতক্ষণ নীরব দর্শক হয়ে সবটা দেখছিল। মাহির তার দিকে তাকাতেই সে মাথা নিচু করে ফেললো। মাহির নিচু কণ্ঠে বলল, কিছু মনে করো না, ওরা তো একটু ফাজিল, সবসময় দুষ্টু বুদ্ধি মাথায় নিয়ে ঘোরে। ইটস ওকে, কিন্তু আপনি কেন বাইরে যাচ্ছিলেন এত রাতে পানি খাওয়ার জন্য? ও তারপর আর দুজনের মধ্যে কোনো কথা হলো না। মাহির চলে গেল পানি খাওয়ার জন্য। ফাইজা গিয়ে আবার শুয়ে পড়লো, কেবল চোখটা লেগে এসেছিল তখনই এসব কাণ্ড হলো। এখন আর ঘুম ধরবে কিনা কে জানে। ফাইজা চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর মাহির ঘরে এলো, দরজাটা বন্ধ করে নিঃশব্দে গিয়ে শুয়ে পড়লো বিছানায়। রুমটাতে পিনপতন নীরবতা, ঘরে দুজন মানুষ থেকেও যেন কেউ নেই। রাতে আর কোনো কথা হলো না দুজনের মাঝে, দুজন দুজনের মতো বিছানার দুদিকে পড়ে রইল। পর্দার ফাঁক গলিয়ে আসে সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই চোখ মুখ কুচকে ফেললো ফাইজা। আস্তে ধীরে চোখ খুলে তাকালো, কোথায় আছে সেটা বুঝতে কিছুক্ষণ সময় লাগলো। পাশ ফিরে দেখলো মাহির ঘুমাচ্ছে উবু হয়ে, কোলবালিশটা মাঝখানেই আছে। ফাইজা উঠে বসলো, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে চোখ মুখ মুছতে মুছতে দাঁড়ালো আয়নার সামনে। স্থির দৃষ্টিতে কিছুক্ষণ পরখ করলো নিজেকে। সে এখন এবাড়ির বউ। নতুন বউয়ের মনে তো অন্যরকম অনুভূতি, ভালো লাগা কাজ করে, কিন্তু ফাইজার এরকম কোনো অনুভূতি হচ্ছে না। এখন থেকে এই বাড়ির মানুষগুলোকেই আঁকড়ে বাঁচতে হবে তাকে, কিন্তু সে তো স্বামীর ভালোবাসাও পাবে না। লোকটা কালকে মুখের উপর বলে দিয়েছে সে তাকে ভালোবাসতে পারবে না। একটা দীর্ঘশ্বাস ফেললো ফাইজা, বিছানার কাছে গিয়ে ফোনটা হাতে নিয়ে ডায়াল করলো কারো নম্বরে। 3-4 বার রিং হতেই রিসিভ হলো কলটা। সঙ্গে সঙ্গেই ফাইজা বলে উঠল, আসসালামু আলাইকুম আব্বু। ওপাশ থেকে ফয়সাল আহমেদ উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। কি রে মা, উঠে গেছিস? হ্যাঁ আব্বু, তুমি কখন উঠেছো? আমি ফজরের নামাজ পড়ে আর ঘুমাইনি। কি করছিস তুই এখন? একটু আগে উঠলাম ঘুম থেকে। খেয়েছো সকালে? হ্যাঁ কিছুক্ষণ আগে খেলাম। সব ওষুধ ঠিক মতো খেয়েছো? হ্যাঁ হ্যাঁ খেয়েছি। তোকে এত চিন্তা করতে হবে না। তোর শ্বশুর শাশুড়ির সাথে দেখা হয়েছে সকালে? না এখনো বাইরে যায়নি। জামাই উঠেছে ঘুম থেকে? না। আরো কিছুক্ষণ কথা হলো বাবা মেয়ের মধ্যে। কথা শেষ করে ফাইজা কিছুক্ষণ থম মেরে বসে থাকলো। কি করবে সে এখন বুঝতে পারছে না। বাইরে যাবে কি? কেউ তো ডাকেনি এখনো, কি মুশকিল। লোকটা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। দরজায় টোকা পড়লো। দরজার ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো, ভাইয়া উঠেছো? ফাইজা গিয়ে দরজা খুলে দিল। সে দেখলো তার একমাত্র ননদ দিশা দাঁড়িয়ে আছে। মেয়েটার পরনে কালো টপস আর তার সাথে ম্যাচিং করে সাদা পাজামা, দেখতে খুব মিষ্টি, চুলগুলো পনিটেইল করে বাঁধা। সে হাসি হাসি মুখে বলল, আরে ভাবি তুমি উঠে গেছো? চলো মা তোমাকে ডাকছে। ভাইয়া ওঠেনি? ফাইজা মৃদু হেসে উত্তর দিল, না ওঠেনি এখনো। আচ্ছা তুমি একটু ভাইয়াকে ডেকে নিয়ে আসো ড্রয়িং রুমে, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। ফাইজা ছোট করে বলল, আচ্ছা। দিশা চলে যাওয়ার পর ফাইজা গিয়ে বেডের পাশে দাঁড়ালো। খুব ইতস্তত বোধ করতে লাগলো সে। কিভাবে ডাকবে লোকটাকে? শুনছেন? উঠুন, ডাকছি আমাদেরকে। মাহিরের কোনো রেসপন্স নেই। ফাইজা কিছুক্ষণ ইতস্তত করে মাহিরের পিঠে হাত দিয়ে হালকা করে ঠেলে বলতে লাগলো, এই যে উঠুন, অনেক বেলা হচ্ছে, ডাকছে সবাই। মাহির এবার নড়ে চড়ে উঠলো, ফাইজার দিকে ঘুরে পিটপিট করে চাইলো। ঘুম চালানো কণ্ঠে বললো, তুমি যাও আমি আসছি। আচ্ছা বলে বাইরে চলে গেল ফাইজা। মাহিরও উঠে চলে গেল ওয়াশরুমে। ফাইজা ড্রয়িং রুমে গিয়ে দেখলো অনেক মানুষ, সবাই হয়তো মাহিরের আত্মীয় স্বজন। ফাইজার ছোট বোন মাইশাও আছে সেখানে, গতকালও ফাইজার সাথে এসেছে। ফাইজাকে দেখে মাহিরের কাজিনরা সব দৌড়ে এলো, যদিও কাউকেই ফাইজা চিনে না তেমন, তবে অল্পক্ষণের মধ্যেই মেয়েগুলো তার সাথে ভাব জমিয়ে নিল। আরমান আর ঈশানও খুব সুন্দর করে গল্প করছে ফাইজার সাথে। দেখলো মাইশার সাথেও ইতিমধ্যে তারা বন্ধুত্ব পাতিয়ে নিয়েছে, কিন্তু এত কিছুর মধ্যেও ফাইজার যেন কোনো কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে সবকিছু থেকেও কিছু একটা নেই, কিন্তু সেটা কি?